ভারতের পররাষ্ট্র নীতিতে এটা মনে রাখতে হবে, হাসিনা মানেই বাংলাদেশ না। ভারতকে আরো মনে রাখতে হবে যে আওয়ামী লীগ মানেই বাংলাদেশ না। ভারত যে পররাষ্ট্র নীতি গ্রহণ করেছে, হাসিনা নির্ভরতা এবং আওয়ামী লীগের উপরে যে নির্ভরতা রয়েছে, অর্থাৎ তারা একটা ঝুড়িতে সমস্ত ডিম রেখে দিয়েছে। আরো যে অসংখ্য ঝুড়ি রয়েছে, অর্থাৎ অসংখ্য রাজনৈতিক দল রয়েছে এবং রাজনৈতিক মত রয়েছে, বাংলাদেশে যে আরো বড় বড় রাজনৈতিক দল এবং ভিন্ন মত রয়েছে, তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক তৈরির চেষ্টা কিন্তু ভারতে আমরা দেখি না। যে কারণেই 5ই আগস্টের পরে ভারতের রাজনীতিবিদ এবং ভারতের পররাষ্ট্র নীতিতে এক ধরনের বিহ্বলতা আমরা দেখতে পারি। তারা বুঝতে পারছে না যে তারা কি করবে, এবং হাসিনাকেই একমাত্র অল্টারনেটিভ মনে করার কারণেই তাকে আবার রিইনস্টেট করার জন্য বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা প্রচেষ্টা চলছে বলে আমি মনে করি। আওয়ামী লীগ নির্ভরতা এবং শেখ হাসিনা নির্ভরতা মাধ্যমেই এবং সেই লেন্স দিয়েই, আওয়ামী লীগের লেন্স দিয়েই বাংলাদেশের রাজনীতিকে বিশ্লেষণ করার চেষ্টা করছেন। কিন্তু তারা এই যে একটা নতুন বাংলাদেশ তৈরি হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে, আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনার যে পতন হয়েছে, হাসিনাকে পলায়ন করতে হয়েছে, সেই বাস্তবতা কিন্তু এখনো ভারতের রাজনীতিবিদরা বুঝতে পারছেন না। আওয়ামী লীগ সময় যেমন 2021 সালে আমরা খেয়াল করে দেখি, দুর্গাপূজার সময় প্রথম আলোর প্রকাশিত এবং পরবর্তীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দেওয়া যে তথ্য আমার কাছে রয়েছে, সেই অনুযায়ী সেই সময় 27টি জেলায় প্রায় 117টি মন্দির এবং পূজা মণ্ডপ ভাঙচুর করা হয়। এটা আওয়ামী লীগের সময়ে। সেখানে নিহত সংখ্যা ছিল প্রায় 9 জন। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই সময় আওয়ামী লীগের সময়ে যে হামলাগুলো হয়েছে, আমরা কি ভারতে একই ধরনের প্রতিক্রিয়া সেই সময় দেখেছি? সে সময় কি এটার উপরে নির্ভর করে বাংলাদেশের কোনো হাই কমিশনে তখন কি হামলা চালানো হয়েছে? তখন কি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাংলাদেশে শান্তি বাহিনী প্রেরণ করা দরকার? তখন কি বিজেপি এবং অন্যান্য যারা ধর্মভিত্তিক সংগঠন রয়েছে এবং দল রয়েছে ভারতে, তারা কি এই ধরনের বিলিজারেন্ট যেটা আমরা বলি বা এক ধরনের উগ্র বাংলাদেশ বিষয়ে তাদের অবস্থান তারা কি তখন নিয়েছে? নেয়নি। কিন্তু আমরা 5ই আগস্টের পরে যে ঘটনাগুলো ঘটেছে, সেটার আমরা তীব্রতা 2021-এর ঘটনার চাইতে কম হওয়ার পরও আমরা দেখি যে ভারতের মিডিয়া এবং ভারতের রাজনীতিবিদ এবং ভারত সরকারের যে প্রতিক্রিয়া, এবং বিশেষ করে শেখ হাসিনাকে সেখানে আশ্রয় দেবার পরে তারা বাংলাদেশ বিষয়ে যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছেন, তাতে বোঝা যাচ্ছে যে আসলে মাইনরিটি মূল কনসার্ন না। মূল কনসার্নটা হচ্ছে যে কারা ক্ষমতায় এসেছে এবং তাদের বশংবদ যে সরকার, সেই সরকার যে এখন ক্ষমতায় নাই, সেই যে শিরোপীড়া এবং সেই যে তাদের দুঃখ, তাদের যে কষ্ট। কারণ তারা মনে করেছিল যে বাংলাদেশকে এক ধরনের করদ রাজ্য বা একটা ইনফ্লুয়েন্স করা যাবে এরকম একটা রাজ্যে পরিণত করে রাখবে, যে আমরা দেখেছি গত 15 বছরে। কিন্তু সেটা যখন করতে পারেনি এবং আমাদের জনগণের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানের মাধ্যমে যখন ভারতের সাথে এবং ভারতের স্বার্থ রক্ষার যে সরকার ছিল, সেই সরকারের যখন পতন হয়েছে, তখন আমরা দেখেছি যে বিভিন্ন সুযোগকে কাজে লাগিয়ে, বিশেষ করে মাইনরিটি কমিউনিটি বা সংখ্যালঘু ওপরে যে হামলা, সেটাকে নানাভাবে এক ধরনের দাবার গুটি হিসেবে ব্যবহার করে আমরা দেখতে পাচ্ছি যে এই বাংলাদেশ বিরোধী এবং বাংলাদেশের বিরোধী যে বিদ্বেষ, সেই বিদ্বেষমূলক প্রচারণা চালানো হচ্ছে শুধুমাত্র ভারতের মধ্যে নয়। এটা 3টা ফ্যাক্টর আমাদের দিকে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে ভারত সরকার কিভাবে রিয়াক্ট করছেন, 2 নাম্বার হচ্ছে ভারতের গণমাধ্যম কিভাবে রিয়াক্ট করছেন, এবং সেই সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিভাবে রিয়াক্ট করা হচ্ছে, এবং এই প্রোপাগান্ডার উপরে নির্ভর করে কিভাবে তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং নানা রকম জায়গায়, নানা রকম আন্তর্জাতিক সমাজের সামনে কিভাবে এই অপতথ্যগুলো তারা তুলে ধরে বাংলাদেশ বিরোধী তারা প্রচারণা চালাচ্ছে। অর্থাৎ কয়েকটা ফ্যাক্টর আমরা এখানে দেখতে পাচ্ছি এবং একটার সাথে আর একটা কানেক্টেড। অর্থাৎ আমার আর্গুমেন্ট হচ্ছে, আমি আবার পরে এই আলোচনায় আসবো যদি সুযোগ পাই, আমি এটা একমত যে এই পুরো বিষয়টা হচ্ছে রাজনৈতিক এবং আমরা যেটা গবেষণার ভাষায় বলি ইনস্ট্রুমেন্টাল। তার মানে এই মাইনরিটির উপরে হামলাটাকে ব্যবহার করে অন্যান্য স্বার্থ
নেওয়ার জন্য মাইনরিটিকে একটা ইনস্ট্রুমেন্ট হিসাবে ব্যবহার করার একটা প্রবণতা আমি বাংলাদেশের রাজনীতি দেখি, পুরোপুরি রাজনৈতিক। এবং ভারতের যে আচরণ, বিশেষ করে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং ভিয়েনা কনভেনশনের 1961 সালে যে ভিয়েনা কনভেনশন নেওয়া হয়েছে সেটার সুস্পষ্ট লঙ্ঘনের মাধ্যমে আমরা দেখি, বিশেষ করে দুইটা আর্টিকেলের লঙ্ঘন এখানে আমরা দেখি। একটা হচ্ছে ভিয়েনা কনভেনশন আর্টিকেল 5 এবং আর্টিকেল 22, মানে আর্টিকেল 22 অ্যান্ড আর্টিকেল 5, এই দুইটাতে খুব স্পষ্ট ভাবে বলা হয়েছে যে যে কোনো রাষ্ট্রদূত বা দূতাবাসের সদস্যরা সেই দেশের প্রতিনিধি হিসাবে কাজ করবে এবং দূতাবাসের সীমানায় কখনো সেই রাষ্ট্রের অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। এবং সেই দেশের দায়িত্ব, যে দেশে হচ্ছে এটা আছে, মানে হোস্ট কান্ট্রি, মানে এখন ভারতের দায়িত্ব হচ্ছে পুরোপুরি বাংলাদেশের দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করা। বাংলাদেশ সহকারী হাই কমিশনে যে হামলার ঘটনা ঘটেছে, এখানে কূটনৈতিক ভাবে পরিপূর্ণভাবে আমরা দেখছি যে ভারত বাংলাদেশের কূটনৈতিক যে শিষ্টাচার, সেই শিষ্টাচার লঙ্ঘন করেছে, বাংলাদেশে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এবং শুধু তাই নয়, সেই সাথে সাথে ভারতের যে রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিজেপির কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছেন। শুধু সেটাই না, সেই সাথে সাথে তারা বাংলাদেশের সার্বভৌমত্ব, যে সেই সার্বভৌমত্ব লঙ্ঘন করে নানা রকম বক্তব্য দিচ্ছেন। অর্থাৎ এই বিষয়টাকে আমরা সংখ্যালঘুর উপর নির্যাতন না দেখে আমাদের দেখা উচিত রাজনৈতিক একটি বিষয় হিসাবে, এবং কিভাবে ডিস ইনফরমেশন এবং মিস ইনফরমেশন ক্যাম্পেইন চালানো হচ্ছে সে বিষয়ে বিস্তর আলোচনা দরকার বলে আমি মনে করি। যখন ভারতের রাজনীতিবিদ, ভারতের মিডিয়া বুঝতে পারবে যে গঙ্গায় এবং পদ্মায় অনেক জল এবং পানি আসলে প্রবাহিত হয়েছে, এখন যে বাংলাদেশ, সেই বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ, এবং এই বাংলাদেশে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আর স্থান নাই। এই বাংলাদেশ একটি বহুমতের উপরে নির্ভরশীল, একটা প্লুরালিস্টিক এবং ইনক্লুসিভ বাংলাদেশ, যে বাংলাদেশ বিভিন্ন মতের মানুষকে একত্রিত করেছে এবং আমাদের সমস্যাকে আমরাই সমাধান করতে পারছি। এবং এইটা যখন স্বীকার করে নিবে যে আওয়ামী লীগ বিহীন এবং শেখ হাসিনা বিহীন বাংলাদেশের ভবিষ্যতের যে পথ, সেই পথকে যখনই ভারত স্বীকার করবে, ভারতের রাজনীতিবিদরা স্বীকার করবে, ভারতের নাগরিক সমাজ স্বীকার করবে, তখনই আসলে এই সমস্যার সমাধান হওয়া সম্ভব।